এরকম তীর চিহ্ন দেওয়া হয়। তীর চিহ্ন দিয়ে কী বোঝানো হয়? তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় যে এটা হচ্ছে মানে এই হাইড্রোজেনের ইলেকট্রনটাও নাইট্রোজেন দিছে, বুঝছো? সন্নিবেশ সমযোজী বন্ধন হইলে এরকম তীর চিহ্ন দিয়ে বোঝানো হবে। যাই হোক, তো এইটাকে কি আমরা এইভাবে দেখবো? আমরা এইভাবে দেখবো না, আমরা এটাকে দেখবো হচ্ছে এইভাবে NH4+, এইভাবে লেখা হয়। এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে? অ্যামোনিয়াম আয়নের এই যে ধনাত্মক চার্জ, এটা বাস্তবে নাইট্রোজেনের চার্জ। যদি এইভাবে লেখা হয় তাহলে হচ্ছে বেশি অ্যাকুরেট হয়, যদি এইভাবে লেখা হয় বেশি অ্যাকুরেট হয়, কিন্তু এইভাবে লেখা হয় না, দেখতে সুন্দর লাগে, এই জন্য পুরান দেওয়া হয়। বুঝতে পারছো? তো এই লিগ্যান্ডের প্রভাবে, লিগ্যান্ড যখন যুক্ত হইতেছে, লিগ্যান্ডের প্রভাবে এই ডি অরবিটাল হচ্ছে হয়ে যায়, কী হবে? এই যে এরকমভাবে যথাসম্ভব ফাঁকা ফাঁকা হয়ে যায়, যথাসম্ভব ফাঁকা ফাঁকা হয়ে যায়। 1 2 3 4 5, এই লাস্টের অরবিটাল থেকে ইলেকট্রন সামনে চলে আসবে, তারপরে এটা থেকে এখানে চলে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা তো সিঙ্গেলই, বুঝতে পারছো? তো এই যে ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা জায়গায় হচ্ছে করতে পারবে কি NH3 অথবা অন্য কোনো লিগ্যান্ড করতে পারবে কি ইলেকট্রন দেওয়ার মাধ্যমে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারবে, বুঝছো? প্রথমে যেমন NH3 যদি ওর সাথে বিক্রিয়া করতে আসে, একটা ইলেকট্রন আগে ওকে দিবে, ঠিক আছে? পরবর্তীতে নিজের যে একটা ইলেকট্রন, এর সাথে এই ইলেকট্রনের এখানে সমযোজী বন্ধনের মাধ্যমে শেয়ার করার মাধ্যমে এখানে বন্ধন তৈরি করবে, এটাকে বলা সন্নিবেশ সমযোজী বন্ধন। বুঝতে পারছো? এই হলো অবস্থা। বইয়ের মধ্যে আছে এই কয়েকটা আছে, ফিক্সড কয়েকটা আছে। কপারের একটা না দুইটা জটিল আয়ন আছে, তারপর আয়রনের একটা দুইটা আছে, ঠিক আছে, এরকম আছে। আফার দ্রবণটা কখন কাজে লাগে? আফার দ্রবণ তো চতুর্থ অধ্যায়ের পার্ট, ওটা নিয়ে এলাম, আমরা আলোচনা করবো আজকে। চতুর্থ অধ্যায় তাহলে শুরু করি নাকি? চ্যাপ্টার, আচ্ছা। তো 4th চ্যাপ্টারের ভিতরে কী কী পাবো আমরা? 4th চ্যাপ্টার শুরু করার আগে, 4th চ্যাপ্টার হচ্ছে বিক্রিয়া নিয়ে সব আলোচনা। তো 4th চ্যাপ্টার শুরু করার আগে তুমি একটু বেসিক ধারণা রাখো যে আমরা সবল এবং দুর্বল অ্যাসিড চিনি নাকি, এটা এই ধারণা আগে রাখতে হবে। সবল এবং দুর্বল অ্যাসিড, সবল খাদ্য দুর্বল খাদ্যকে চিনি নাকি। আচ্ছা, সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড কারা? সবল অ্যাসিড হচ্ছে খুব কমন স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড কারা? স্ট্রং অ্যাসিড হচ্ছে খুব কমন কয়েকটা স্ট্রং অ্যাসিড আমরা আগে থেকে জানি, যেমন হচ্ছে H2SO4, কমন একটা সবল অ্যাসিড। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ছোটোবেলা থেকে জানো সবল অ্যাসিড এটা। তারপরে হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিড, এরা সব হচ্ছে সবল অ্যাসিড। আর অন্য কারা আছে কীভাবে চিনবো হচ্ছে এইভাবে চিনবো, HXO4, এক্সটা কি? এক্স হচ্ছে হ্যালোজেন, বুঝছো? এক্স হচ্ছে হ্যালোজেন। তাহলে হ্যালোজেনের মধ্যে কী পড়ে? হ্যালোজেনের মধ্যে কী পড়ে? হ্যালোজেনের মধ্যে পড়ে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে? তাহলে এক্স হচ্ছে এই ফ্লোরিনটা বাদে আমরা অন্য এক্স যদি বসাই তাহলে হচ্ছে এটা সবল অ্যাসিড হবে। বুঝলা কী বলছি? ফ্লোরিন বাদে অন্যান্য এক্স যদি এক্সের জায়গায় বসে তাহলে এগুলো সবল অ্যাসিড হবে। তারপর HX ফর্মের যে অ্যাসিডগুলো আছে এরা হচ্ছে সবল অ্যাসিড, মানে এই HCl কিন্তু HX ফর্মের একটা অ্যাসিড, ঠিক আছে? এদেরকে বলা হয় অক্সো অ্যাসিড। এই যে অক্সিজেন আছে, এদেরকে অক্সো অ্যাসিড বলা হয়। আর এদেরকে বলা হয় হাইড্রোসিড। HXগুলোকে বলা হয় হাইড্রোসিড, আর অন্য অ্যাসিডগুলোকে বলা হয় হচ্ছে এই যে অক্সো অ্যাসিড। অক্সিজেন থাকলে অক্সো অ্যাসিড বলা হয়, বুঝছো? এরা বাদে যারা আছে এরা সবাই দুর্বল অ্যাসিড, উইক অ্যাসিড কারা আছে? উইক অ্যাসিড কারা আছে? উইক অ্যাসিড হচ্ছে কমন উইক অ্যাসিড হচ্ছে কি H2CO3, কার্বনিক অ্যাসিড, এই একটা H2CO3। তারপর হচ্ছে H3PO4। ফসফরাসের সকল অ্যাসিড দুর্বল, হচ্ছে দুর্বল অ্যাসিড। তারপর আর কি? হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে মাত্র বললাম এই HX কিন্তু ফ্লোরিন বাদে বাকিরা স্ট্রং অ্যাসিড। তাহলে যদি আমি হাইড্রোজেনের সাথে ফ্লোরিন দিই সেটা কী হবে? উইক অ্যাসিড হবে, বুঝছো? আর কি? আর হচ্ছে জৈব অ্যাসিডগুলো, মানে COOH-এর যে অ্যাসিডগুলো আছে, COOH সম্বলিত যে সকল অ্যাসিড আছে এরা সবাই হচ্ছে দুর্বল অ্যাসিড, বুঝতে পারছো? এরা সবাই হচ্ছে দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিড হচ্ছে কোনো দ্রবণে নিলে সম্পূর্ণরূপে আয়নিত হয়, কিন্তু দুর্বল অ্যাসিড সম্পূর্ণরূপে আয়নিত হয় না। যেমন সবল অ্যাসিড একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি নেই, এটা একটা সবল অ্যাসিড, ঠিক আছে? তো ওকে যদি আমি ওর যদি একটা দ্রবণ বানাই,
0.5 মোলারের যদি একটা দ্রবণ যদি বানাই 0.5 মোলার ঘনমাত্রা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে যদি দ্রবণ বানাই, তাহলে এই অ্যাসিড কী করে, হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন এগুলোকে দ্রবণের ভিতরে দান করে, বুঝছো? তাহলে তুমি দেখো নর্মালি দেখো যে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু থেকে আমরা একটা হাইড্রোজেন আয়ন পাই, মানে যতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ঠিক ততটুকু, বুঝতে পারছো? তাহলে আমি যদি 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, তাহলে দ্রবণের ভিতরে হাইড্রোজেন আয়নের পরিমাণ আমরা 0.5 মোলার পাবো, 0.5 মোলারের ঘনমাত্রার হাইড্রোজেন আয়ন পাবো। কেন? কারণ হচ্ছে ও সম্পূর্ণরূপে আয়নিত হয়, ওটা সবল অ্যাসিড, বুঝতে পারছো কী বলছি? হ্যাঁ, এখন যদি বলে যে এই দ্রবণের পিএইচ বের করো, পিএইচ বের করতে হলে কী করতে হবে? পিএইচের সূত্র হচ্ছে মাইনাস লগ, পি মানেই হচ্ছে মাইনাস লগ, এই পি থাকলেই মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে পিএইচ বের করার সূত্র। থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায়, ঘনমাত্রাই কিন্তু এই যে মোলার হইলেই বা মোল পার লিটার হইলেই আমরা এখানে মান বসে দেবো, মোল হইলে আগেই বসাইতে পারবো না, আগে ঘনমাত্রাটাকে বুঝতে হবে যে ঘনমাত্রা কত। মোল মানে সবসময় ঘনমাত্রা বোঝায় না, মোল বলতে পরিমাণ বোঝায়। এখন আমি যদি বলি 0.5 মোল যদি হাফ লিটার পানিতে যদি থাকে, হাফ লিটার পানিতে থাকতে পারে না, এটা তো 1 লিটার পানিতে নাই। তো 1 লিটার পানিতে থাকলে আমি বলতে পারতাম যে 1 লিটারে 0.5 মোল আছে, মানে এটা 0.5 মোল আর ঘনমাত্রা বলা যাইতো। কিন্তু তুমি যদি হাফ লিটার পানিতে না, তখন তো এটা ঘনমাত্রা 0.5 থাকতেছে না, তখন হয়ে যাবে 0.25 হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে, বুঝলা কী বলছি? সুতরাং আমরা যখন এখানে মান বসাবো, তখন হচ্ছে ঘনমাত্রা বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের 0.5 মোলারকে যদি আমি দ্রবণ হিসেবে নিই, তখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.5 মোলার আসে। তো এই 0.5কে এখানে বসাই দিলে মান বেরিয়ে যাবে। দেখো তো কত আসে, কত আসছে? 0.3। এই হচ্ছে পিএইচ এর মান, বুঝছো? আচ্ছা, এটা তো গেল HCl। তা আমরা যদি অন্য কোনো অ্যাসিড নেই, যেমন ধরো H2SO4, এটা 0.5 মোলারের, এটা আমি বলি 1 লিটার পানিতে, মানে 1 লিটার দ্রবণ বানানো হলো 0.5 মোল দিয়ে, বুঝছো? তাহলে 1 লিটারের ভিতরে 0.5 মোল থাকা মানে কি, এই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার, বুঝতে পারছো? 0.5 মোলার। তাহলে এই H2SO4 ও যদি আয়নিত হয়, কীভাবে আয়নিত হয়? একটা H2SO4 অণু যদি ভাঙে, তাহলে দেখো এটার ভিতরে 2টা হাইড্রোজেন আছে, তাহলে 2 হাইড্রোজেন আয়ন, ঠিক আছে? প্লাস হচ্ছে SO4 2-, বুঝলা? তাহলে তুমি দেখো একটা H2SO4 ভাগলে আমরা 2টা হাইড্রোজেন আয়ন পাই, মানে অ্যাসিড যতটুকু হাইড্রোজেন আয়ন তার ডাবল, বুঝলা কী বলছি? তাহলে এটা কী হবে? এটার ঘনমাত্রা কী হবে? 2 × 0.5 হবে, ঠিক আছে? মানে কি 1 না, 0.1 মোলার, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এটার ঘনমাত্রা মানে পিএইচ যদি বের করতে চাই, পিএইচ হবে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, কত আসে? এটা তো মনে হয় 0 হবে, 0 না, 0 হিসেবে হচ্ছে। আচ্ছা, এই 0.5 নেওয়া যাবে না, পিএইচে হিসাব নিকাশ হচ্ছে খুবই সামান্য পরিমাণ ঘনমাত্রা কেটে পিএইচ হিসাব করা হয়। তো আমরা 0.5 এত বড়টা নেওয়া যাবে না, আরও কম নিতে হবে, ঠিক আছে? যেন হিসাব নিকাশের সুবিধা হয়। পরীক্ষার সময় তোমাকে দিব এইভাবে, এমন কোনো মান দিবে না যেখানে তোমার মাইনাস মান অথবা 0 চলে যাবে, এমন কিছু দিবে না। ধরো এটা হচ্ছে 0.1, আর এটা হবে কত? 2 × 0.1 মানে হচ্ছে 0.2, ঠিক আছে? এখন মান বসায় দেখো, কত আসছে? 0.698। এই ব্যবস্থা পিএইচে বের করে। আচ্ছা, কালকে একটা ভিডিও বানাইছিলাম, ওটার মধ্যে এর আগে পানির মধ্যে দিয়ে এরপরে করছি যে H2 এর সাথে নিয়ে এরপরে করছো ভিডিও বানাইছিলাম, তো দেখিনি কি করছে ওখানে। মানে একটা
ইয়ে আছে কি বলে এরকম দেয়া আছে, হুম তো H2 এর সাথে নিয়ে এরপরে আবার পিএইচ এর মান বের করছে, মানে H2 এর ওই Hটার সঙ্গে নিয়ে। না না ওই দিকে যাওয়া লাগবে না, এরকম ভাবে যদি করো তাহলে এগুলো হায়ার লেভেলের পড়াশোনা এইদিকে যাইতে হবে না, বুঝছো, এদিকে যাইতে হবে না। আমি বলি কাহিনী হচ্ছে যখন প্রশ্নে বলে দিবে তোমাকে, যখন প্রশ্নে বলবে যে 0.1 মোলার H2 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ যখন বলে দিবে, তার মানে কি, মানে হচ্ছে সে যতটুকুই পানি নেবে পানির হাইড্রোজেন সব কিছু সহই হইতেছে, অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলার সেখানে, এটা বুঝেছে, বুঝছো, মানে সামগ্রিক ঘনমাত্রাই এখানে বোঝায়। যদি বলে যে 0.1 মোলারের একটা দ্রবণ এরকম যদি বলে তাহলে সামগ্রিক ঘনমাত্রাই বোঝায়, ঠিক আছে, আলাদা করে ওই দিকে আমাদের যাইতে হবে না, অত ক্রিটিক্যাল হিসাব নিকাশ করতে গেলে, মানে ওই লেভেলে এখন ইন্টার লেভেলটা ওই লেভেল না, বুঝতে পারছো? আচ্ছা, এখন এগুলো তো সবল অ্যাসিডের কাহিনী দেখলাম, তো দুর্বল অ্যাসিডের পিএইচ আমরা কীভাবে বের করবো? দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার ভিতরে একটু ঝামেলা আছে, ঝামেলা না বলতে ঝামেলা না, দুর্বল অ্যাসিডের পিএইচগুলো কি, যেমন দুর্বল অ্যাসিড একটা নেই CH3COOH দুর্বল অ্যাসিড, এটা ধরো এটা নেওয়া হইতেছে এটা নেওয়া হয়েছে 0.2 মোল নেওয়া হয়েছে, 0.2 মোল এখানে এটাকে এটা নিয়ে হইতেছে দ্রবণ বানানো হয়েছে, ঘনমাত্রা 0.2 মোলার এটা ঘনমাত্রা, বুঝছো? তো যারা হচ্ছে দুর্বল অ্যাসিড থাকে তাদের হচ্ছে একটা নির্দিষ্ট বিয়োজন ধ্রুবক থাকে, কারণ দুর্বল অ্যাসিডটা হচ্ছে সম্পূর্ণ আয়নিত হয় না, খুবই কম আয়নিত হয় দ্রবণে, যদি এখানে যদি আমি 100 মোল যদি নেই 100 মোল আয়নিত হবে না, হবে মাত্র 10 মোল, এরকম হবে। দুর্বল অ্যাসিডদের বিয়োজন মাত্রা খুবই কম থাকে, 10% বা 5%, 10% বা 5% হচ্ছে এরা আয়নিত হয়, বুঝলা? তাহলে এই দুর্বল অ্যাসিডে যখন আয়নিত হয়ে থাকবে তাহলে এখানে আমি কী কী আয়ন পাইতেছি, H+ এবং CH3COO- এরকম আয়ন হিসেবে পাইতেছি, ঠিক আছে, কিন্তু এখানে আমি যতটুকু অ্যাসিড নিব, আমি হচ্ছে এখানে যতটুকু অ্যাসিড নিব এখানে ততটুকু হাইড্রোজেন আয়ন আমি ততটুকু পাবো না। বিক্রিয়া দেখা যাইতেছে যে একটা থেকে একটা ভাঙে, ঠিক আছে, কিন্তু ও তো সম্পূর্ণ ভাঙবেই না, তাহলে আমি ওর সমান কীভাবে পাবো? ঠিক আছে, তাহলে কতটুকু ভাঙবে? এদের প্রত্যেকের ভাঙনের একটা নির্দিষ্ট রেশিও আছে, একটা ধ্রুবক আছে, বুঝছো? এদেরকে বলা হয় কি, বিয়োজন ধ্রুবক বলা হয়। বিয়োজন ধ্রুবক কি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে প্রকাশ করা হয় কি এ দ্বারা, দুর্বল খাদ্যের আবার বিয়োজন ধ্রুবককে কেবি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো সেটা CH3COOH এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা ইথানয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻5, এটা হচ্ছে ওর বিয়োজন ধ্রুবক 1. এগুলো নর্মালি প্রশ্নে দিয়ে দেয়, তবে যদি বেশি খারাপ প্রশ্ন করে তাহলে না দিতে পারে। আমার মুখস্থ আছে দিকে আমি এটা লিখে দিতে পারছি। কেবি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, এখানে তো ক্ষার নাই, এটা তো অ্যাসিড। আচ্ছা, তাহলে আমি বিয়োজন ধ্রুবক থেকে এবং ওর ঘনমাত্রা থেকে, আর ঘনমাত্রা সি হচ্ছে কত, 0.2 মোলার, বুঝলা? ঘনমাত্রা সি হচ্ছে 0.2 মোলার। এখন আমি এই বিয়োজন ধ্রুবক দ্বারা কীভাবে হচ্ছে এই আলফাটা বের করবো, সরি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কীভাবে বের করবো? এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে, দেখো H+, এটার ঘনমাত্রা হবে হচ্ছে KA ইন্টু সি, √KA ইন্টু সি, √KA ইন্টু সি, বুঝতে পারছো? √KA ইন্টু সি, এটা হচ্ছে সূত্র। এখন আমি এখানে মান বসাবো 1.8 ইন্টু 10⁻⁻5 ইন্টু সি হচ্ছে 0.22। দেখো তো কত আসে, ক্যালকুলেশন করো। (1.89 ইন্টু 10⁻³ এই হচ্ছে এত মোলার, এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেলাম। এখন যদি আমাদের পিএইচ বের করতে হয় তাহলে এই মানটা বসাইতে হবে, তাহলে পিএইচ হচ্ছে -log অফ এই যে এই মানটা আমরা বসাই দেবো 1.989 ইন্টু 10⁻³ বুঝছো? দাও এটাকে মাইনাস লগ অ্যান্সার দাও, মাইনাস লগ না, অ্যান্সার মাইনাস না, মাইনাস লগ অ্যান্সার কত আসছে? 2.72। হ্যাঁ, 2.72, এটা হচ্ছে আর পিএইচ।
বুঝলা? এইভাবে হচ্ছে দুর্বল অ্যাসিডদের পিএইচ বের করা হয়। ঠিক আছে, এই সূত্রটাকে তোমার মুখস্থ রাখতে হবে, এই সূত্রটাকে তোমার মুখস্থ রাখতে হবে। এটা রুট ওভার কে এ ইন্টু সি। ঠিক আছে, আচ্ছা। তারপর বিয়োজন মাত্রার নাম শুনছো? বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা বলতে বোঝায় এই যে দেখো, বিয়োজন মাত্রা বলতে বোঝায় যে এখানে যতটুকু আমি অ্যাসিড নিলাম তার পুরোটা তো এখানে ভেঙে হাইড্রোজেন আয়ন তৈরি করতেছে না, তো যত পার্সেন্ট ভাঙে ওই পার্সেন্টেজকে বলা হয় হচ্ছে বিয়োজন মাত্রা। বুঝছো? একটা বিয়োজন ধ্রুবক এটা, আর বিয়োজন মাত্রা কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে বিয়োজন ধ্রুবক, এটা হচ্ছে বিয়োজন ধ্রুবক, মানে ধ্রুবকের মান কখনো চেঞ্জ হয় না, ধ্রুবকের মান কখনো চেঞ্জ হয় না। আর বিয়োজন মাত্রা হচ্ছে এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, বিয়োজন মাত্রাকে হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? তো এখন আলফা দ্বারা প্রকাশ করা হলে তাহলে বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রা দুইটা একটা সাথে রিলেটেড না? বিয়োজন ধ্রুবক কম বেশি হইলে সেই অনুযায়ী হচ্ছে বিয়োজিত হয়ে এরা আয়নে পরিণত হবে, তাই না? তাহলে এই আলফা এবং কে এ হচ্ছে একটা এটার সাথে রিলেটেড। কেমন রিলেটেড? রিলেশনটা হচ্ছে এরকম, আলফা ইকলস হচ্ছে কে এ বাই সি, রুট ওভার কে এ বাই সি। এটা হচ্ছে আলফার সূত্র। ঠিক আছে, বুঝছো? এরপর হচ্ছে এই যে দেখো এখানে আরেকটু এডিট করি, এডিটটা হচ্ছে এটাকে আমরা 0.2 মোল লিখছি না, এটা এখানে লিখছি কি 0.2 মোলার, তাই না? হ্যাঁ, তো কথা হচ্ছে যেহেতু দুর্বল অ্যাসিড ও সম্পূর্ণরূপে ভেঙে হাইড্রোজেন আয়ন 0.2 মোলার তৈরি করবে না, কতটুকু তৈরি করবে? কতটুকু ভাঙবে? ভাঙবে হচ্ছে যতটুকু তার বিয়োজন মাত্রা হবে ততটুকু ভাঙবে। যত পার্সেন্ট এখানে হিসাব করে আমি যত পার্সেন্ট ভাঙার কথা পাবো তত পার্সেন্টই ভাঙবে। বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কী হবে? আলফা ইন্টু 0.2 হবে না? ধরো এটা হচ্ছে আসছে হলো 5%, এটা আসছে মনে করো 5%। 5% মানে কি? 5/100 মানে হচ্ছে 0.05 বোঝায়, তাই না? 0.05। তাহলে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো হচ্ছে 0.05 ইন্টু 0.2 আলফা সি, এটা হচ্ছে, আর ঘনমাত্রা হবে আলফা সি। হাইড্রোজেন আয়ন কতটুকু ভাঙলো? আলফা সি পরিমাণ ভাঙবে। ঠিক আছে, যত পার্সেন্ট ভাঙার কথা সে পার্সেন্টেজ ইন্টু হচ্ছে সি, মানে হচ্ছে এটার ঘনমাত্রা 0.2 এসিডের ঘনমাত্রা। বুঝতে পারছো? এবার দেখো এখান থেকে এটা কীভাবে আসছে, মানে আলফা সি লেখার পরিবর্তে আমি সরাসরি হচ্ছে লিখে দিছি রুট ওভার কে এ ইন্টু সি। এই আলফা সি আর রুট ওভার কে ইন্টু সি একই কথা, মানে এটা তো আলফা সি, তো আলফা সি, তো আলফা সি মানে কি? আলফা সি আলফা দ্বারা তো বোঝায় হচ্ছে রুট ওভার কে বাই সি, এটা বোঝা না? ইন্টু সি, এটা বোঝা না? তাহলে এখন ওই রুট ওভার সি একটা কাটা যায়। ঠিক আছে, এটা রুট ওভার সি কাটা যায়, তাহলে এই রুটের ভিতরে কে এ ইন্টু সি লেগে থেকে যায়। বুঝছো? তো সরাসরি তুমি হচ্ছে এই সূত্রটা বসাইতে পারবা, সরাসরি তুমি হচ্ছে এই সূত্রটা বসাইতে পারবা। বুঝলা? এটা বসানোই ভালো, এত পেছনের ভিতরে যাওয়ার কোনো দরকার নাই। এবার চলো ক্ষারের হিসাব নিকাশ করি আমরা। সবল ক্ষার কারা? সবল ক্ষার স্ট্রং বেস। সবল ক্ষার কারা? সবল ক্ষার হচ্ছে খুবই কমন। সবল ক্ষার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডটাই হচ্ছে বেশি ইউজ হয়, অন্যান্য হাইড্রোক্সাইডে অত বেশি কাজে লাগে না। আবার হচ্ছে উইক অ্যাসিড কারা, মানে উইক বেস কারা বা দুর্বল ক্ষার? উইক বেসও কমন, একটাই তো ইউজ করা হয় সবসময়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে সবসময় লোকে উইক বেস হিসেবে ইউজ করা হয়, আর তো কেউ নাই। NH4OH, এই হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস, আর স্ট্রং বেস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং বেস বা সবল ক্ষার, এ যখন আয়নিত হয় তখন সম্পূর্ণরূপে আয়নিত হয়, যখন আয়নিত হয় তখন সম্পূর্ণরূপে আয়নিত হয়ে সোডিয়াম প্লাস এবং হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস এরকম আয়ন তৈরি করে। হচ্ছে এখন যদি বলে যে 0.2 মোলারের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেওয়া হলো, এই দ্রবণের পিএইচ কত? এই দ্রবণের পিএইচ কত? তো পিএইচ বের করতে গেলে আমাদের কী করতে হবে? হাইড্রোজেনের ঘনমাত্রা দিতে হবে। এখানে তো হাইড্রোজেন নাই, আমি তো কার ঘনমাত্রা দিব? হাইড্রোজেন তো নাই, কার ঘনমাত্রা দিব? আচ্ছা, যেহেতু সম্পূর্ণরূপে আয়নিত হয় তাহলে আমি সোডিয়ামের ঘনমাত্রা পাবো 0.2 এবং ওএইচের ঘনমাত্রাও 0.2 পাবো। ঠিক আছে, তো এখানে হাইড্রোজেন নাই, আমরা কী করতে পারি? পিওএইচ বের করতে পারি। পিওএইচ মানে কি? ওই সেম আগের মতো, পি মানেই মাইনাস লগ হবে, মাইনাস লগ অফ হাইড্রোক্সিলের
ঘনমাত্রা, বুঝছো? তাহলে এখানে হচ্ছে মাইনাস লগ অফ 0.2, কত জানি আসছিল 0.698, তাই না? 0.698, ঠিক আছে। এটা তো পাইলাম পিওএইচ, এটা তো পাইলাম পিওএইচ, পিএইচ তো পাইনি। পিএইচ কীভাবে বের করবো? বলছে যে দ্রবণের পিএইচ বের করতে। পিএইচ বের করার উপায় হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে যে কোনো দ্রবণের পিএইচ এবং হচ্ছে পিওএইচের যোগফল হচ্ছে 14 হয়। পিএইচ এবং পিওএইচের যোগফল হচ্ছে 14 হয়। তাহলে পিএইচ ইকুয়ালস আসবে কত? 14 মাইনাস পিওএইচ। দেখো 14 মাইনাস অ্যান্সার দিয়ে দেখো 13.3। হ্যাঁ 13.3, এটা আসলো। এই হচ্ছে পিএইচ। এভাবে বের করতে হয়। পারবা না? পারবা তো? এইভাবে বের করতে হবে। আচ্ছা, আরেকটা সূত্র আছে ওই পিকে প্লাস লগ পি। ওগুলো বাখারের ওইটির দিকে পরে আসতেছি, ওইদিকে পরে আসতেছি, ওইদিকে পরে যাও। আচ্ছা, এরপর যদি একটা দুর্বল ক্ষার দেয়, দুর্বল ক্ষার দ্বারা আমি কী বলছি? যে একটা বিয়োজন ধ্রুবক থাকে, বুঝছো? যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4, ওই যেটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। ও ভাঙলে হচ্ছে কীভাবে ভাঙবে? অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস আয়ন এবং হচ্ছে OH মাইনাস আয়ন। হ্যাঁ, তো ওর ঘনমাত্রা ধরো 0.25 মোলার, এটা দেওয়া হইলো। এবং ওর হচ্ছে একটা বিয়োজন ধ্রুবক থাকবে, সেটাকে কেবি দ্বারা প্রকাশ করা হয়, কেবি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেবি কত সেটা আমার মুখস্থ নাই। একটা মনে করো আন্দাজ ধরে নিলাম 1.7 ইন্টু 10⁻⁷ ধরে নিলাম আর কি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কতটুকু পরিমাণ ওইচের মানে ঘনমাত্রা পাবো? যেহেতু দুর্বল ক্ষার তো সম্পূর্ণরূপে আয়নিত হবে না, যেহেতু এটা একটা দুর্বল ক্ষার, তো 0.25 মোলার সম্পূর্ণ আয়নিত হয়ে এতটুকু পরিমাণ ওইচ তৈরি করবে না, আর কম উৎপাদন করবে, ঠিক আছে। তো সেই কম উৎপাদন করলে সেটা পরিমাণ কীভাবে বের করবো? পরিমাণ বের করবো হচ্ছে এই যে এই সূত্রের মতো, গেল এই যে এই সূত্রের মতো। এই সূত্রটাও এরকম সূত্রের মতো। কীরকম? আমরা করবো কি, এই যে ওইচের ঘনমাত্রা হবে, ওইচের ঘনমাত্রা হবে √/kb ইন্টু সি, √/kb ইন্টু সি। ওটা ছিল কে ইন্টু সি, এটা হবে কেবি ইন্টু সি। তাহলে 1.7 ইন্টু 10⁻⁷ ইন্টু 0.25, আবার হচ্ছে উপরের দিকে রুট আছে। .06 এই পেলাম হচ্ছে ওইচ। ও 10⁻⁴ আছে ইন্টু 10⁻⁴। আচ্ছা, তাহলে এখান থেকে কী বের করতে হবে? পিওএইচ বের করতে হবে। মাইনাস লাগে অ্যান্সার দাও, মাইনাস লগ 2.06 ইন্টু 10⁻⁻⁴, 3.68। এই গেল পিএইচ। তো এখন পিওএইচ বের করা কী হবে? 14 মাইনাস পিওএইচ, বুঝছো? 14 মাইনাস অ্যান্সার দাও। 10 পয়েন্ট কত আসছে? 3.1। এভাবে করতে হবে, পারবা না? কি মিথানয়িক অ্যাসিড? মিথানয়িক অ্যাসিড হচ্ছে HCOOH। যখন বলবে অয়িক অ্যাসিড, মিথানয়িক, ইথানয়িক, প্রোপানয়িক, নামের লাস্টে কী আছে? অয়িক। অয়িক থাকা মানে হচ্ছে COOH, ঠিক আছে। এখন COOH কোনটা সেটা বুঝবো কীভাবে? সেটা বুঝবো হচ্ছে যদি বলে মিথানয়িক, মিথ মানে কি? এক কার্বন, বুঝছো? মিথ মানে এক কার্বন। তো এক কার্বন তো অলরেডি এটার ভিতরে চলে গেছে। এখন আমি যদি এখানে CH3 দিই, 2 কার্বন হয়ে যাবে, যাই দিব কার্বনের সংখ্যা বাইরে যাবে। তো এখানে দিতে হবে হাইড্রোজেন, এটা হচ্ছে মিথানয়িক অ্যাসিড, এক কার্বন বিশিষ্ট অ্যাসিড, জৈব অ্যাসিড। যদি বলে ইথানয়িক অ্যাসিড, ইথা মানে ইথ ওয়ার্ডটা কখন ইউজ করা হয়? 2 কার্বন হইলে। তো ইথানয়িক অ্যাসিড বলে COOH তো দিলাম, তো 2 কার্বন হওয়ার জন্য আরও একটা কার্বন লাগে, তো আমি এখানে দিব CH3। প্রোপানয়িক বলে কি বলবো? প্রোপানয়িক বলে এখানে C2H5 দিব, 2 কার্বন এবং হচ্ছে এখানে 1 কার্বন, মোট 3 কার্বন, প্রোপানয়িক অ্যাসিড, বুঝছো? তো এটার আরেকটা নাম আছে, মিথানয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর হচ্ছে ইথানয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, বুঝলা? ফর্মিক অ্যাসিড এবং হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এটার নাম হচ্ছে আরেক 2 রকম, লিখে দিই, মিথানয়িক অ্যাসিড বা
ফর্মিক অ্যাসিড, বুঝছো? আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইথানয়িক অ্যাসিড। আর আরেক নাম কি, আরেক নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড ওয়ার্ডটা তুমি প্রচুর পাবা, বইয়ে অনেক লেখা আছে। অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে? তোমাকে একটা পিডিএফ দিয়ে দিব না। আচ্ছা, আর কি বাফারের টপিকে পরে এসেছি। বাফারের টপিক, বাফার বিয়ে যখন ধরছি বাফারের টপিকও শেষ করে দিই একসাথে। বাফার দ্রবণ কাকে বলে? বাফার দ্রবণ হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের সাথে যদি কোনো একটা সবল ক্ষারের বিক্রিয়া হয়, সেই বিক্রিয়া উৎপন্ন লবণ, দুর্বল অ্যাসিড এবং ওই লবণের মিশ্রণকে বাফার দ্রবণ বলা হয়। বুঝছো? বুঝো নাই? দেখো আমি বুঝবো কেমন এখানে বাফার দ্রবণ হতেছে? এটা বুঝবা কীভাবে? দেখো কীভাবে বুঝবা। এই হচ্ছে কী হবে, দুর্বল অ্যাসিড মনে করো CH3 বলো, সেটাকে নিলাম। হ্যাঁ, এর সাথে একটা সবল ক্ষারের বিক্রিয়া করব। সবল ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সবল ক্ষারের বিক্রিয়া কি করলাম, একটা উইক অ্যাসিড এবং হচ্ছে একটা স্ট্রং অ্যাসিডের বিক্রিয়া, সরি স্ট্রং বেজের বিক্রিয়া। বুঝছো? এখানে কি তৈরি হবে, লবণ ও পানি উৎপন্ন হবে। লবণ পানি উৎপন্ন হবে না, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, লবণ পানি উৎপন্ন হবে। CH3COO, কী লবণ উৎপন্ন হবে? CH3COO Na, এই যে এটা, এই হাইড্রোজেন এবং OH মিলে পানি তৈরি করে ফেলবে, H2O। বুঝতে পারছো? এই হচ্ছে লবণ। তাহলে আমি বাফার দ্রবণ কোনটাকে বলবো? বাফার দ্রবণ হচ্ছে এই যে CH3COOH এবং হচ্ছে CH3COONA, অ্যাসিড এবং লবণ। বুঝছো? এই দুজনের মিশ্রণকে বলা হয় বাফার দ্রবণ। এই দুজনের মিশ্রণকে হচ্ছে বলা হয় বাফার দ্রবণ এবং এটাকে অ্যাসিড বাফার বলা হয়। কি করলাম, এটাকে বলা হয় অ্যাসিড বাফার। বুঝতে পারছো কেন অ্যাসিড বাফার বলা হয়? কারণ এখানে অ্যাসিড আছে। এটা হচ্ছে বাফার দ্রবণ। তো তুমি যদি প্রশ্ন করো যে সোডিয়াম হাইড্রোক্সাইড কই গেল, এটাকে তো আমরা বিক্রিয়া নিয়েছিলাম, ও কই গেল? ও হচ্ছে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। ও বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। এখানে যদি সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকে তখন আর এটাকে বাফার বলতে পারবো না আমরা। হ্যাঁ, মানে এখানে কি কি আছে মিশ্রণের ভিতরে? এখন আছে হচ্ছে দুর্বল একটা অ্যাসিড আছে আর হচ্ছে তার লবণ আছে। তো অ্যাসিডও তো দুর্বল। হ্যাঁ, কি ক্ষার তো সবল। ক্ষার কই? এখানে ক্ষার আছে, ওই NaOH, ওটা NaOH এখানে আর নাই। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা নিয়েছিলাম বিক্রিয়া করার জন্য, সে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। সে বিক্রিয়া করে হচ্ছে এই লবণেও পানি উৎপন্ন করে হচ্ছে, ও হচ্ছে শেষ হয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইডটা। বুঝছো? ও যদি থাকতো এখানে মিশ্রণের ভিতরে তাহলে আমরা এটাকে বাফার বলতে পারতাম না, এটাকে বাফার বলতে পারতাম না। তো আর হচ্ছে দুর্বল খারাপ, ওইটা ওই জায়গায় আসতেছি। তো এখানে ও যদি থাকে তাহলে হচ্ছে বলতে পারতাম না। তো মিশ্রণের ভিতরে কী থাকতে হবে? বাফার হওয়ার জন্য থাকতে হবে একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ, একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ থাকতে হবে। এটাকে বলা হয় অ্যাসিড বাফার। আর ক্ষারীয় বাফার কোনটা? ক্ষারীয় বাফার হচ্ছে, বাফার বলতে অ্যাসিড বাফার বলতে কি বোঝায়? একটা দুর্বল অ্যাসিড, যখন আমি বলবো অ্যাসিড বাফার, তোমাকে নিতে হবে দুর্বল অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড এবং আচ্ছা কি বলতেছিলাম, যখন বলবো অ্যাসিড বাফার তোমাকে নিতে হবে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড এবং তার লবণের মিশ্রণটা হচ্ছে অ্যাসিড বাফার। ক্ষারীয় বাফার কোনটা? ক্ষারীয় বাফার যখন বলবো তখন আমাদের নিতে হবে একটা দুর্বল ক্ষার, আগে নিতে হবে একটা দুর্বল ক্ষার, একটা দুর্বল ক্ষার, যেমন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, একটা দুর্বল ক্ষার এবং এর সাথে একটি সবল অ্যাসিডের বিক্রিয়ায়
যেমন HCl যদি নেই, একটা সবল অ্যাসিড, একটা দুর্বল ক্ষার এবং তার একটি দুর্বল ক্ষার এবং তার সাথে একটি সবল অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয়, বুঝছো, যে লবণ উৎপন্ন, কোন লবণ উৎপন্ন হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। H আর OH মিলে পানি তৈরি হয়ে যাবে, আর এখানে লবণ উৎপন্ন হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O। ঠিক আছে, তাহলে আমি লবণ পেলাম কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের লবণ। ঠিক আছে, তাহলে বাফার হবে কি? বাফার হবে হচ্ছে এই NH4OH এবং হচ্ছে NH4Cl, এই দুজনের মিশ্রণকে বলা হয় হচ্ছে ক্ষারীয় বাফার। এই দুজনের মিশ্রণ হচ্ছে ক্ষারীয় বাফার। কিন্তু এটাতে ক্ষারীয় বাফার বা এটাতে অ্যাসিড বাফার, এটা বুঝছেন কেন? যখন বলা হবে ক্ষারীয় বাফার তখন তার মধ্যে হচ্ছে দুর্বল ক্ষার থাকবে এবং তার লবণ থাকবে। যখন বলা হবে অ্যাসিড বাফার তখন তার মধ্যে দুর্বল অ্যাসিড থাকবে, বুঝছো? দুর্বল ক্ষারীয় বাফার কীভাবে বুঝবো? ক্ষারীয় বাফার মানে কি? দুর্বল ক্ষার থাকবে, আর হচ্ছে অ্যাসিড বাফার মানে হচ্ছে দুর্বল অ্যাসিড থাকবে, আর কিছু থাকবে না তো, আর অন্য কোনো ক্ষার থাকবে না। আর থাকবে তার সাথে থাকবে তার লবণ। এই যে এটা হচ্ছে লবণ, বুঝছো? আবার এটা হচ্ছে তার লবণ। বুঝলা কী বলছি? বুঝছো? এটা হচ্ছে, এগুলোকে বলা হয় বাফার। বাফার দ্রবণ আসলে জিনিসটা কি, কেন লাগবে? বাফার দ্রবণের কাজ হচ্ছে, বাফার দ্রবণ করে কি পিএইচটাকে ব্যালেন্স করে রাখতে পারে। এই যে মিশ্রণটা, যে বাফার দ্রবণটা আমি এখানে বানাইলাম, এই যে বাফার দ্রবণটা, এই বাফার দ্রবণের ভিতরে আমি যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার দিই তাহলে পিএইচের পরিবর্তন হয় না। অ্যাসিড দিলে পিএইচ কমার কথা না। এই মিশ্রণের ভিতরে আমি যদি নতুন করে কোনো অ্যাসিড দিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড অল্প পরিমাণ যদি দিই, তাহলে কী হওয়ার কথা? তাহলে হচ্ছে দ্রবণের পিএইচটা কমার কথা, কিন্তু এদের দ্রবণের পিএইচ কমে না, খুবই সামান্য পরিমাণ, নগণ্য পরিমাণ কমে, যেটা ধরা না ধরলেও হয়। বুঝছো? তাহলে কী করতেছে? বাফার দ্রবণ হচ্ছে নিজেদের ওই দ্রবণটার করতে পারে, মানে পিএইচটাকে ব্যালেন্স করে রাখতে পারে। আবার এই ক্ষারীয় বাফারও সেম, দ্রবণের পিএইচ হচ্ছে ব্যালেন্স করে রাখতে পারে। তো প্রশ্ন হচ্ছে কীভাবে করে? ক্ষারীয় বাফারও কি দুর্বল অ্যাসিড দেয়, আরে HCl দেয় নাকি ক্ষারযুক্ত কোনো অ্যাসিড দেয়? কিসে? মানে নতুন কোনো অ্যাসিড যোগ করতে সেটা হয়? যে কোনো কিছু যুক্ত করতে পারো, তুমি অ্যাসিডও দিতে পারো, ক্ষারও দিতে পারো। আবার এখানেও তুমি অ্যাসিডও দিতে পারো, ক্ষারও দিতে পারো। যাই দাও না কেন পিএইচ পরিবর্তন হবে না। তো কথা হচ্ছে সামান্য পরিমাণ, যদি অনেক বেশি দিয়ে ফেলো তাহলে আবার কিন্তু কাজ করবে না, তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ যদি আমরা অ্যাসিড বা ক্ষার দিই, এর মধ্যে দিলেও পিএইচ পরিবর্তন হবে না, এর মধ্যে দিলেও পিএইচ পরিবর্তন হবে না। ঠিক আছে, তো কথা হচ্ছে এই কাজটা ওরা কীভাবে করে? এই কাজটা করে হচ্ছে, দেখো, এই যে মিশ্রণের ভিতরে, বাফার মিশ্রণের ভিতরে CH3COOH ও হচ্ছে এখানে আয়নিত হয়ে থাকবে H+ এবং হচ্ছে COO- এরকম, COO- না, CH3COO- এরকম আয়নিত হয়ে থাকবে, তাই না? আবার হচ্ছে লবণটাও তো আয়নিত হয়ে থাকবে। কীরকমভাবে আয়নিত হয়ে থাকবে? Na+ এবং হচ্ছে CH3COO- এরকমভাবে আয়নিত হয়ে থাকবে। এবং কথা হচ্ছে যেহেতু এইটা একটা দুর্বল অ্যাসিড, ও সম্পূর্ণরূপে আয়নিত হবে না। দ্রবণের ভিতরে আমরা অ্যাসিড পাবো এবং হচ্ছে এবং কিছু পরিমাণ অ্যাসিডকে আমরা এইভাবে আয়নিত অবস্থায় পাবো। সম্পূর্ণ পরিমাণ ওকে ভাঙ্গন অবস্থা আমরা দেখবো না, বুঝছো? কারণ এই হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, বুঝতে পারছো? তো এখন এই অ্যাসিডের ভিতরে, এই অ্যাসিড বাফারের মধ্যে আমরা যদি নতুন করে হচ্ছে দেই, কী বলে, কোনো অ্যাসিড যদি মিশাই, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম এটার ভিতরে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে দ্রবণের ভিতরে আরও বেশি করে হাইড্রোজেন আয়ন আসতেছে না? আরও বেশি করে হাইড্রোজেন আয়ন আসলে দ্রবণের ভিতরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাবে, তাহলে পিএইচ কমে যাবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাবে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে ব্যালেন্স করতে হবে, কমাইতে হবে। এটা কমানোর জন্য কী করে? এইটা কমানোর জন্য হয় কি, এটা কমানোর জন্য হচ্ছে এর সাথে এই যে CH3COO- এই যে আয়নটা আছে, CH3COO- এই যে আয়নটা আছে, ওর সাথেও যুক্ত হয়ে ওকে হচ্ছে ওই অ্যাসিডে পরিণত করে ফেলে, CH3COOH অ্যাসিডে পরিণত করে ফেলে, বুঝছো? তাহলে দ্রবণের ভিতরে আমি মুক্ত এই হাইড্রোজেন আয়নটাকে আর অতিরিক্ত দেখব না, বুঝতে পারছো? তাহলে আমরা অ্যাসিড দিলাম কিন্তু দ্রবণের পিএইচ পরিবর্তন হলো না। কেন হলো না? কারণ অতিরিক্ত হাইড্রোজেন আয়নটাকে হচ্ছে আমাদের এই নেগেটিভ আয়নটাকে হচ্ছে ব্যালেন্স করে ফেলছে, বিক্রিয়া করে এটাকে অ্যাসিড বানাই ফেলছে, বুঝতে পারছো? আচ্ছা, যদি এটার ভিতরে আমরা ক্ষার দিই, কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোনো ক্ষার যদি দিই, ক্ষার দেওয়া মানে কি? ক্ষার দেওয়া মানে হচ্ছে এখানে OH- আয়নটা আসতেছে, তাই না? OH- আয়নটা আসতেছে।
এটাকে কীভাবে ব্যালেন্স করতে হবে? OH মাইনাস আসলেও তো মানে দ্রবণের পিএইচ তো বাড়াই দিবে, বুঝছো? ওকে কীভাবে ব্যালেন্স করতে হবে? এই OH-এর সাথে হচ্ছে আমাদের হাইড্রোজেন হচ্ছে এখানে বিক্রিয়া করে, হাইড্রোজেন বিক্রিয়া করে আর এগুলোকে পানি বানাই ফেলে, H2O বানাই ফেলে, H2O। এখন আর পানি বানাইতে